গল্পের নাম তুমি আসবে বলে, পর্ব সংখ্যা ৯, লেখা ইবার রহমান। সাদা শাড়ি লাল পাড়ে নিজেকে রাঙিয়েছে আজিয়া। যদিও এই লাল সাদার রংটুকু পরে যে নিজেকে আলাদা করে সাজাতে হবে, এই সময়টুকু তার হয়ে আসেনি। স্পর্শ যেন আজ একটু বেশি তার মা ঘেঁষে আছে। বাড়িতে এত অতিথি থাকার আনন্দ কোথায় সবার সাথে ঘুরে ঘুরে খেলবে, তা না করে সবার ওই নতুন নতুন মুখ দেখে ভয় এসে তার হিয়া আমার কাছে নিরাপদ আশ্রয় খুঁজতে ব্যস্ত। দাদিমণি কত করে বললো, হিয়া একটু সেজেগুজে নে, ঠোঁটে একটু রং দে, চুলে একটা ফুল লাগা, আর কিছু না করিস অন্তত কপালে একটা টিপ পর। কিন্তু হেয়ার আর সে সময় কোথায়? সুটকেস থেকে মেকআপ বক্সটা বের করার সময়টা স্পর্শ তাকে দিল না। উপরন্ত কাজের চাপে ব্যবসা গরমের তেজে খুলে রাখা চুলগুলো খোপা করে কাটা দিয়ে রাখলো সে। স্পর্শকে সকালে খাবারটুকু খাইয়ে হিয়া তাকে আজ 12টায় আগের গোসল দিয়ে দিল, পরিয়ে দিল একটা লাল সাদা ছোট্ট পাঞ্জাবি। স্পর্শের নাদুস নদুস শরীরে বেশ মানালো সেটা। স্পর্শকে পাউডার দিয়ে তার কপালে একটা কালো টিপ পরিয়ে দিল হিয়া। সেটা একটু পাউডার লাগিয়ে স্পর্শের গালে একটা হিয়া বড় চুমু আঁকলো সে। বাড়িতে আসা দুটো 6-7 বয়সী বাচ্চা স্পর্শকে নিতে আসলো। নিচে তাকিয়ে নাকি সবাই ডাকছে। হিয়া বলল, বেশ নিয়ে যাও, কিন্তু সাবধানে। স্পর্শ যেতে চাইল না, কিন্তু তাকে ছাদের বায়না দিয়ে নিচে নিয়ে আসা হলো। এদিকে উজান গোসল করে তৈরি হয়ে নিতে খেয়াল করলো তার বিছানায় রাখা একটা প্যাকেটের উপর। হাতে নিয়ে খুলতে গিয়ে দেখলো একটা লাল রঙা টুকটুকে পাঞ্জাবি। একটু অবাক হলো উজান, কারণ সে বরাবরই হালকা রং পরতে অভ্যস্ত। এরকম ডিপ কিছু না সে কখনো পরছে, না কেউ তাকে গিফট করবার সাহস পেয়েছে। তাহলে কে দিয়ে গেল এটা ওকে? পাঞ্জাবিটা ভালো করে দেখতে গিয়ে খেয়াল করলো সাইড পকেটে কি যেন একটা ঝুলছে। উজান সেটা হাতড়াইতেই বেরিয়ে আসলো হিয়াকে গিফট করা সেই পাইলটা। উজানের আর বুঝতে বাকি থাকলো না হিয়াই তাকে এই পাঞ্জাবিটা গিফট দিয়েছে তাহলে। কিন্তু সে যে এত কড়া রং কখনো পরে না। একবার তো দাদিমণি তার জন্য নিয়ে এসেছিল এরকম কড়া রঙের দুটো শার্ট, তখনও সে সেটা পরেনি। কিন্তু আজ কিছুক্ষণ বাদে উজানের নাম্বারে একটা টেক্সট আসতে উজান সেটা ব্যবসায়িক জরুরি কিছু ভেবে পড়তে গিয়ে দেখে হিয়ার নাম্বার। আরও অবাক হলো উজান, কারণ আজ অবধি একই বাড়িতে থাকার দরুন কখনো টেক্সটে তাদের কথা বলতে হয়নি। যা দরকার হতো সেটা ডিরেক্ট কল বা সামনাসামনি কথার মাধ্যমে হয়ে যেত। আজ প্রথম হিয়ার টেক্সট করেছে মানে স্পেশাল কিছু তো বটেই। উজান টেক্সটটা ওপেন করতেই মোটা মোটা বাংলা হরফে লেখা কয়েকটি লাইন বেরিয়ে এলো। দেখুন, আমি এ কদিনে যেটুকু যা পেরেছি আমার সব দিয়ে আপনার জন্য এই পাঞ্জাবিটা নিজ হাতে সেলাই করেছি। এখন আপনি যদি না পরেন তাহলে আপনার দেওয়া এই পায়েলও আমি পরব না। ওটা আপনি আপনার কাছে রাখুন হিয়া। মুখটা বাংলার পাশের মতো হয়ে গেল উজানের। চুপসে গিয়ে বেচারা ধপ করে বিছানায় বসে পড়ল। এক হাতে পাঞ্জাবি তো, আর এক হাতে ফোন নিয়ে হিয়ার ওই টেক্সট। বেচারা এখন হাসবে না কাঁদবে উপর মাবুদ ভালো জানেন। নিচে ড্রয়িং রুমের সোফায় বসে বসে বাড়ির সব আত্মীয় স্বজন নিজেদের মধ্যে গল্প করছিল। সবার পরনে লাল সাদার সমাহার। নানা স্বাদের গল্পে ফুলঝুরিতে মেতে উঠেছে বড় থেকে মাঝবয়সী সবাই। দেখতে ভারী মিষ্টি লাগছে এই মুহূর্তে তাকে, যেন সুখের রাজ্যের এক ফালি সুখে এসে কানায় কানায় ভরিয়ে তুলেছে শাহরিয়ার কুঞ্জকে। কিন্তু কে বলবে এই এত আনন্দ মুখর পরিবেশের আড়ালে লুকিয়ে আছে সবার কিছু পাওনার চাহিদা। দাদিমণির পাশে স্পর্শকে কোলে নিয়ে সবার সাথে গল্পে হিয়া মেতে উঠেছে। কেউ কেউ খুব বিনয়ী ভঙ্গিতে হিয়ার সাথে কথা বলছে, কেউ বা গল্প করছে নিজেদের নিয়ে। মেহু ব্যস্ত তার সমবয়সী এক কাজিনের সাথে তার গল্প সারতে। বাচ্চাগুলো ব্যস্ত ছোটাছুটি করতে। সবার এই গল্পের মাঝে উপর সিঁড়ি বেয়ে লাল পাঞ্জাবির হাতটা গোটাতে গোটাতে নিচে নেমে আসছিল উজান। উজানকে আসতে দেখে কথার মাঝে কথা থামিয়ে দিল সবাই। লাল পাঞ্জাবি, সাদা চুড়িদার, হাতে একটা ব্ল্যাক ঘড়ি, চুলগুলো নিয়ম করে আঁচড়ানো।
এই তো ব্যাস, সুপুরুষ মার্জিত সাজে নিজেকে উপস্থাপন করতে তৈরি উজান। হিয়া উজানের দিকে তাকাতে বুকে হালকা ব্যথা অনুভব করলো, মনে মনে বলল, লোকটা এত সুন্দর না হলেও পারত। দূর। হিয়া মুচকে আসলো, উজানের চোখে চোখ পড়তে মাথা নুয়ে দিল। উজান এসে সোজা বসে গেল পাশের অফিস ঘরের বড় চেয়ারটাতে। বাড়ির বাকি ছেলেরা এসে বসলো উজানকে ঘিরে। উজান নিবিড়ে দেওয়া ফাইল পত্রগুলো খুলে দেখতে লাগলো। ফ্রেমবিহীন চিকন চশমাটা উজানের গাম্ভীর্যটাকে যেন একটু বেশি বাড়িয়ে তুলল। খুব গভীর মনোযোগে উদান সবার কি পাওনা, কতটুকু বাকি আছে বুঝিয়ে দিতে থাকলো। এর মাঝে আবার স্পর্শ এক পা দুপা করে হেঁটে হেঁটে তার মামার কাছে এসে তার কোলে উঠবে বলে বায়না শুরু করলো। উজান স্পর্শকে কোলে নিয়ে সবাইকে বুঝিয়ে দিতে চেষ্টা করে ব্যর্থ হলো। স্পর্শ কখনো তার কলম কেড়ে নিচ্ছে, কখনো বা উল্টো দিচ্ছে সব কাগজপত্র। হিয়া দৌড়ে আসলো, দৌড়ে এসে সবার মাঝে উপস্থিত হয়ে আমতা আমতা করতে থাকলো। ভুল সময় অফিস ঘরে এসে বোঝালো না তা তো। হিয়া স্পর্শকে কোলে নিতেছে, হতাশ হতে হলো তাকে। উপরন্তু অফিস ঘরের কোনায় গিয়ে স্পর্শ শুরু করলো হিয়ার সাথে তার লুকোচুরি খেলা। বড্ড অস্বস্তিতে পড়ে গেল হিয়া। ও জানাবার মনোযোগ দিল তার কাজে। সবাই চুপ হয়ে শুনতে থাকলো সেই হিসাব। এদিকে উজানকে আজ যত দেখেছে তত অবাক হচ্ছে হিয়া। এত সূক্ষ্ম করে সবকিছু পরিমাপ করে সে সবাইকে বিতরণ করছে। কি গাম্ভীর্য সেই কণ্ঠে, কি শক্ত কিন্তু ন্যায়ের চাহনি উজানের চোখ দুটোতে। বসার ভঙ্গিটাও কত পরিমার্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মানুষ এত পারফেক্ট না হলে বুঝি কোনো কমতি থাকতো না। হিয়া উজানের থেকে চোখ নামিয়ে আবার মনোযোগ দিল স্পর্শের দিকে। আজ বড্ড পাখা গজিয়েছে বাচ্চাটার বুঝি। ইয়ামার সাথে মজা করে খেলতে তার বেশ লাগছিল। অনেক কষ্টে স্পর্শকে নিয়ে অফিস ঘর থেকে বের হতে সক্ষম হলো ইয়া। এরপর আর কিছুক্ষণ আলাপচারিতা চালানোর পর শেষ হলো পুরনো বছরের সব হিসাব নিকাশ। শুরু হলো নতুন হালখাতার সূচনা। সেই সুবাদে উজান দাদিমণিকে বলল, সবার মুখ মিষ্টি করিয়ে দাও। দাদিমণি সবাইকে মুখে মুখে মিষ্টি বিলিয়ে দিতে থাকলেন। কেউ বা প্যাকেট হতে নিজেই হাত দিয়ে নিজের মিষ্টিটা তুলে মুখে নিলেন। দাদিমণি এবার প্যাকেট হাতে একটা মিষ্টি তুলে হিয়াকে খাইয়ে দিতে যাবে অমনি উজান দাদিমণিকে থামিয়ে দিলেন। হিয়া মুখটা হা করে পর মুহূর্তে বন্ধ করে নিলেন। মনটা খারাপ হয়ে আসলো তার। হিয়া ভাবলো হয়তো ওদের খুশির মিষ্টি, তাই হয়তো ওর এত কোনো ভাগ থাকতে নেই। হিয়া একটা মেয়েকে হাসি দিয়ে ড্রয়িং রুমে ত্যাগ করতে যাবে অমনি উজান হিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছেন আবার? দেখি হা করুন। কী হলো হা করুন? হিয়া একটু ব্যাপারটাকে খেয়ে বসলো। একটু আগেই তো মিষ্টি খেতে দেবে না বলে বারণ করলো, এখন আবার কিসের জন্য হা করতে বলছে উনি? উজানের আরেকবার গোটা মোটা গলা শুনে হিয়া টপাটপ হা করে নিতে উজান ওর হাতে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা কালো জাম বের করে হিয়ার মুখে ঢুকে দিতে দিতে বলল, তুমি কি ভুলে গেছো দাদিমণি, উনি সাদা মিষ্টি খেতে পছন্দ করেন না। দাদিমণি হাসলো, সাথে চোখ বড় বড় করে তাকালো হিয়া। উজান কিছু বলল না। প্যাকেটটা আরেকটা সার্ভেন্টের হাতে দিয়ে উপরে চলে আসলো। এদিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হিয়ার দিকে। মেয়ের শরীর তো রাগে ঝনঝন করছে। সবার এরকম চাহনি হিয়া লজ্জায় পুরো তলিয়ে যেতে থাকলো। এই কাজটা উজান সবার সামনে না করলেও পারত। এদিকে সবার সাথে গল্পে হাসি মজা করতে কখন যে দুপুর দুটোর কাছাকাছি হয়ে আসলো কারোর তেমন হুঁশে নেই। সবাই বসে গেছে ডাইনিংয়ে বৈশাখের নিয়ম অনুযায়ী পান্তালিশ খেতে। যদিও দাদিমণি সহ কিছু জন পান্তাকে বেছে নিলেও বাকি সবাই গরম ভাতটাই প্রেফার করলো। ইলিশের মহমহ গন্ধ ছড়িয়ে পড়লো শাহরিয়ার কুঞ্জে। বাড়িতে তো মাছ রান্না হলেই কোথা হতে এক হলো বিড়াল এসে লেজ তুলে তার অস্তিত্বে জানান দিত। তার উপর আজ আরও দুটো বিড়াল রান্না করে দেওয়ার টপকে শাহরিয়ার কুঞ্জে নিজের আধিপত্য বিচার করতে অস্থির। যাক, এদের একটা বিড়ালকে মাছের লোভ দেখিয়ে তার সাথে খেলা করে স্পর্শকে খাওয়ানো তো যাবে। আপাতত ডাইনিংয়ে মহিলাদের রাজ চলছে। ছেলেরা বাইরে সবার মাঝে মিষ্টি আর নতুন বসে বিতরণ ব্যস্ত। সেই সব বিতরণের সমাপ্তি ঘটলে সবাই বাড়ি ফিরে। কেউ বা এসে বসে যায় পান্তা ইলিশের মজা নিতে, কেউ বা ভাজা ইলিশের সাথে সর্ষে ইলিশের স্বাদ মেটাতে।
দাদিমণি উজানকে ডেকে বলল, তুইও তোর চাচাদের সাথে বসে যা। উজান বলল, না, তোমরা খেয়ে উঠে আমি উপর থেকে আসছি। সাথে চোখের ইশারায় জানতে চাইল, হিয়া কোথায় দাদিমণি? দাদিমণি কথার ছলে বলে দিলেন, এই হিয়াটাও না বড্ড অবাধ্য আমার। কত করে বললাম একসাথে বসে খাই, কিন্তু তার তো আগে স্পর্শে খাওয়ানো চাই। এখন এই স্পর্শকে খাওয়ানো যে কখন হবে তার। উজান হাসলো। তার মানে ম্যাডাম উপরে স্পর্শে খাওয়াচ্ছে। উজান উপরে আসতেই সোজা স্পর্শের রুমে আসলো। হিয়া উজানকে দেখেও চোখ নামিয়ে নিল। লজ্জা রাগ দুটো হচ্ছে তার আজ। কেন উজান ডাইনিংয়ে সবার সামনে তাকে এরকম করলো? হিয়া একবার হুলো বিড়াল তাকে মাছের কাঁটা দিয়ে ছিটিয়ে দিচ্ছে, তো কখনো সেই বিড়ালের লোভ দেখে স্পর্শের মুখে খাবার ঢুকে দিচ্ছে। উজান এসে বিছানায় বসে দেখতে লাগলো হিয়ার কাণ্ড। শাড়ির আঁচল কোমরে গুজে মাথাটা খোপা করে রাখা হিয়ার। কিছু চুল সামনে বের করে দেওয়া, এই যা। না আছে কোনো রঙের আবরণ, না একটা টিপের ছোঁয়া। এতে এই লাল সাদা শাড়িতে ঝিনুক-জুতার মতোই শীতল লাগছে হিয়াকে। যেন স্পর্শকে খাওয়াতে গিয়ে কাহিল হয়ে একটু দম নিয়ে এসে বসলো সে উজানের পাশে। উজানের এই বা সাইডের বাহুটা বড্ড প্রিয় হিয়ার, তাই তো আজও সেখানে কপাল ঠুকে দিল হিয়া। উজানের ডান হাত রাখলো হিয়ার মাথায়। সকাল থেকে উঠে এত ছোটাছুটি করছেন, শরীর তো ক্লান্ত হবে, একটু কি বসে থাকা যায় না? হিয়া হাসলো। উজানের বাহু থেকে মুখ তুলে ক্লান্তি মুখে বলল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনি ফিরলেন কখন? খেয়েছেন দুপুরে? না, এখনো খাইনি। সে কি, কটা বাজে? আপনি না ঠিক সময় খেতে না পেলে কত রাগারাগি করেন। দাদিমণি নেই নিচ্ছে, আমি বলবো আপনাকে খেতে দিতে। ইচ্ছে নেই খাওয়া। কেন হঠাৎ? শরীর ঠিক আছে তো দেখি। আমি একদম ঠিক আছি, আপনি অস্থির হবেন না। আসলে ইলিশে খুব কাটা, আমি বাঁচতে পারি না। তবে কেউ যদি স্পর্শের মতো বেছে বেছে খাইয়ে দেয় তাহলে। হিয়া কপাল কুঁচকে উজানের দিকে তাকালো। তার মানে সাহেবের আজ হিয়ার হাতে খেতে ইচ্ছে করছে। তা সেটা সোজাসুজি বললেই তো হচ্ছে নাকি? হিয়া হেসে দিয়ে বলল, একটু বসুন, আমি এক্ষুনি আছি। হিয়া দৌড়ে গিয়ে উজানের জন্য আরও একটু গরম ভাত, দুটো ইলিশ ভাজা আর একটা সর্ষে দেওয়া ইলিশ নিয়ে আসলো মধুর হাতে। পরম যত্নে খাওয়াতে থাকলো উজান স্পর্শ দুজনকে। স্পর্শ লাই পেয়ে গেল। মামার সাথে মজার সুখে খেতে থাকলো মাছ ভাজা। হিয়া তো বড্ড ভয় পাচ্ছে যদি একটা কাঁটা ঢুকে যায় বাচ্চার গলায়। কিন্তু কেউ শুনলে তো তার কথা, পাশে তো কেউ দেখে ফেলবে, ভয় আছে প্রচণ্ড। দুজনকে খাইয়ে দিয়ে হিয়া প্রথমে স্পর্শের মুখ মুছে দিল, এরপর শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দিল উজানের। হয়েছে না খাওয়া? আমি তো ভাবলাম একটা মাছ খেয়ে আর খেতে চাইবেন না আপনি, কিন্তু দেখুন পরপর তিনটে গপ গপ করে খেয়ে নিলেন। এত রাক্ষস আপনি? আমি রাক্ষস? আর আপনি যে এত স্বাদ করে খাইয়ে দিলেন, লোভ সামলাতে পারলাম কোথায়? ও, স্বাদ করে খাইয়েছি বলে খেলেন আপনি। আর রান্নাটা বোধহয় ভালো লাগেনি। রান্নাটা আপনি করেছিলেন? না, আমার ভূত করেছিল। এবার জানতো এই রুম থেকে অনেকক্ষণ হলো ঢুকেছেন, এরপর কেউ দেখলেই বিপদ। কেউ কিছু বলবে না। আপনি তো সব জানেন, তাই না? যাবেন কি? আমি এখন বাচ্চাটাকে ঘুম পাড়াবো। যাচ্ছি। এতে এত রেগে যাবার কি হলো? বিকেলে কিন্তু তৈরি থাকবেন, বের হব আপনাদের দুজনকে নিয়ে। আমি বের হলে তো আপনার সাথে। যাবেন কি আপনি? এবার না, আমি তাড়িয়ে দেব। যান না। স্পর্শকে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়ে হিয়াও একটু তার শরীরটা বিছানায় মেলে দিতে দাদিমণির গলা শুনে হুড়মুড়ি উঠে পড়ল সে। নিচে নেমে এসে শুনতে পেল দাদিমণি নিপির সাহেবকে বলে কিসের জন্য ওষুধ আনতে পাঠাচ্ছে। হিয়া ভয় পেয়ে গেল, কার আবার কি হলো। এই সময় হঠাৎ হিয়া দৌড়ে এসে দাদিমণির কাছে জানতে চাইল, কি হয়েছে দাদিমণি? দাদিমণির উত্তর দিল হলো, কি আর হবে, উজানের সারা শরীর অ্যালার্জি ফুটে উঠেছে। কীরকম বড় বড় লাল চাকা হয়ে যাচ্ছে, দেখলে গা শিউরে উঠছে। হিয়া হতবাক হয়ে গেল, অস্থির কণ্ঠে বলে উঠল, হঠাৎ এরকম হলো কেন? উনি কোথায় এখন? কি জানি। ইলিশে তো ওর বড্ড অ্যালার্জি, তাই তো, তাই জন্য তো আজ আলাদা করে অন্য মাছ রান্না করা হলো।
বলে আবার খেয়ে নিয়েছে কিনা কে জানে। হিয়া থমকে গেল। তাহলে এই জন্যই? কিন্তু উজানকে খাইয়ে দেবার সময় সে তো কিছু বললো না যে তার। হিয়া উপরে আসতে দেখলো উজানকে ঘিরে ওর মা, বোন, চাচিরা সবাই অস্থির হয়ে কি থেকে কি না কি করছে। কেউ হলুদ এনে লাগাচ্ছে, কেউ বা যা যা পাচ্ছে সেই ক্রিম ডলে দিচ্ছে উজানের শরীরে। হিয়া সাহস করে ভিতরে যেতেও পারছে না। এদিকে উজানের এই করুণ অবস্থার জন্য নিজেকে একমাত্র দায়ী মনে হচ্ছে তার। ইস, তার একটা ভুলের জন্য কি না। হিয়ার তো খুব ইচ্ছা হচ্ছিল সবাইকে পাশ কাটিয়ে একটু উজানকে দেখতে, তাকে ছুঁয়ে দেখতে সে ঠিক আছে তো। কিন্তু সে সাহস করে রুমে যেতে পারলো না। একটা অস্বস্তি এসে ঘিরে ধরতে শুরু করলো তাকে। আধা ঘন্টা বাদে নিবিড় ওষুধ আর মলম নিয়ে আসতে সেগুলো উজানকে দিয়ে তার শরীর মলম লাগিয়ে দিলেন উজানের মা। উজান বলল, হয়েছে, এবার যাও তোমরা, আমি একটু বিশ্রাম নিতে চাই। সবাই এক এক করে বেরিয়ে নিজের রুমে বিশ্রামের জন্য চলে আসলো। সবাইকে নিজের রুমে বিশ্রামরত অবস্থায় দেখে হিয়া সুযোগ বুঝে পা টিপে টিপে উজানের রুমে আসলো। উজান তখন ওর হাতে হঠাৎ অ্যালার্জিটাকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। উজানের গায়ে ছিল না কোনো কাপড়, বুকে পিঠে সব জায়গায় ওষুধ মাখিয়ে রাখা। হিয়া আস্তে উজান উঠে গিয়ে ওর শার্ট খুঁজতে শুরু করলো, কিন্তু তার আগে হিয়া অঝরে কেঁদে উঠলো। উজান হিয়ার এই কান্নার কারণ খুঁজে পেতে ব্যর্থ হলো। দুধ হাতে ঘরের গেট লাগিয়ে দিয়ে এসে হিয়াকে ধরতে হিয়া তার সব কিছু উজাড় করে উজানকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। সব আমার জন্য। আমি না বুঝে না জেনে আপনাকে। আপনি কেন বললেন না যে ইলিশে আপনার এরকম অ্যালার্জি হয়? খুব খুব খারাপ, আপনি খুব বাজে। এটা আপনি একদমই ঠিক করেননি ওজন। আর যদি একটা বড় কিছু হয়ে যেত, আপনি জানেন কিছু কিছু অ্যালার্জি কত খারাপ হয়। আমি ওষুধ চিটির সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে এই অ্যালার্জির জন্য কত। হিয়ার নন স্টপ কথাতে মাথা ঘুরে গেল ওজনের। মাথায় হাত বুলিয়ে কিছু বলার আগে হিয়া আরও ঢুকরে কেঁদে উঠল। ওজন হেসে দিল অনেক কষ্টে। হিয়াকে শান্ত করে নিজের বিছানায় বসিয়ে দিয়ে নিজে নিজে বসে পড়ল। মুখটা আলতো করে রাখলো হিয়ার দু হাঁটুর উপর। হিয়া মাথা নুয়ে নিল হাত দিয়ে, নাক মুছতে মুছতে আবার বলল, কেন আপনি আমাকে একেবারের জন্য বললেন না আপনার ইলিশ অ্যালার্জি? কত কষ্ট হচ্ছে আপনার। আমার আরও সচেতন থাকা লাগতো। আমি কি করে? হিয়া 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 চুপ। আর না, আমি যদি বলতাম আমার এরকম অ্যালার্জির কথা, তাহলে নিশ্চয়ই আপনার হাত থেকে এত সুন্দর করে খাইয়ে নেবার স্বাদ পেতাম না। একদম বাজে কথা বলবেন না। আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে অন্য কিছু খেতেন, তাই জন্য। দেখি কীরকম হয়েছে। তখন তো আমি ঢুকতেই পারলাম না রুমে। দেখি এখন। হিয়া উঠে দাঁড়ালো, সাথে উজান। হিয়া উজানের সারা শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। এই সাদা শরীরে অ্যালার্জির লাল লাল চিহ্ন একটু বেশি মানিয়েছে মনে হয়। হিয়া চিন্তিত, কিন্তু উজান লজ্জিত। মিস মুনতাসির, আপনি কিন্তু এবার আমাকে লজ্জা পেয়ে দিচ্ছেন। এভাবে খালি গায়ে আমাকে দেখতে থাকলে কিন্তু আমি। হিয়া হুঁশ ফেরালো। দেখ কি করছিল সে এতক্ষণ। লজ্জায় রুম থেকে বেরিয়ে যেতে ধরবে, অমনি উজান হিয়ার হাত ধরে হিয়াকে থামিয়ে দিয়ে নিজের বুকের কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়। উজানের নিঃশ্বাস এসে পড়তে শুরু করে হিয়ার খোলা পিঠ জুড়ে। মুহূর্তে লজ্জার রক্তিম আবায় ছেয়ে যায় হিয়া। হিয়া উজানের থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না। উজান তাকে আরও কাছে নিয়ে এসে তার মুখটা ছুঁয়ে দেয় হিয়ার কানে আর বলতে থাকে, ঠিক করেছি, বাড়িতে যখন সবাই আছে, তাই এরই মধ্যে দাদিমণিকে বলে আপনার বাড়িতে প্রস্তাব পাঠিয়ে দিয়ে আসবো। কি রাজি তো আপনি? হিয়া শিউরে উঠল। ভালো লাগার পাশাপাশি এক অদ্ভুত অনুভূতি এসে ঘিরে ধরল তাকে। হিয়া মুখ ঘুরিয়ে উজানের দিকে ফিরল। উজান, আপনি আমার থেকে অনেক ভালো কাউকে পাওয়ার যোগ্যতা রাখেন। আমার অতীতটা জানলে আপনি কখনো আপনাকে। চুপ, আমি বলেছি না আপনার অতীত সম্পর্কে জানার কোনো ইচ্ছা আমার নেই। এরপরও কেন বারবার এই কথাটা আপনি নিয়ে আসুন বলুন তো আমাদের মাঝে? দিলেন তো মুভমেন্টটা নষ্ট করে। আপনার ইচ্ছা না থাকলেও আজ আপনাকে সবটা শুনতে হবে। বিবাহের মতো একটা পবিত্র সম্পর্কে যাওয়ার আগে আপনার আমার সম্পর্কে সত্যিটা জানা উচিত। প্লিজ আপনি আজ সেটা শুনতে বারণ করবেন না। কি শুনবো বলুন তো? বারবার এক কথা আপনার
বলেছি না আপনার অতীত সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই আমার। আমি যদি বলি অতীতে আমি 100টা বিয়ে করেছি তাও না। আপনি যদি বলেন অতীতে আপনার 100টা বাচ্চা ছিল তাও না। শুনে রেগে গেল হিয়া। কেন উজান হওয়ার কথাটাকে গুরুত্ব না দিয়ে এরকম হেলাফেলা করছে। রাগুনিত হিয়াকে নিজের বুকে জড়িয়ে নিল উজান। হাত বুলিয়ে দিয়ে বলল, যা হয়েছে সব ভুলে যান হিয়া। এত কিসের চিন্তা আপনার, আমি আছি তো। হিয়া কিছু বলতে গিয়ে উজান হিয়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে তাকে থামিয়ে দিল। নিজের ঠোঁটে উজানের হাতের স্পর্শ পেতে কেঁপে উঠল হিয়া। কি অদ্ভুত অনুভূতি হচ্ছে দেখো। উজান নিজের মুখটা হিয়ার দিকে ঝুঁকে নিতে হিয়া তার চোখ বন্ধ করে শাড়ির আঁচল চেপে ধরল। দুজনের নিঃশ্বাস জড়ো হতে হতে সেটা একসাথে বাঁধা পড়ার আগেই উজান তার ঠোঁট দুটোকে হিয়ার কপালে ছুঁয়ে দিয়ে বলল, পাগলি, সিসকাদুনে পাগলি একটা। চোখগুলো কেঁদে ফুলে কেমন গোল হয়েছে আছে দেখো। হিয়া হাসলো, বলল, দরজা খুলুন, এরপর কেউ এসে দেখলেই বিপদ পড়তে হবে। ওজন আর কথা বাড়ালো না, শার্টটা গায়ে দিয়ে দরজা খুলতে দেখলো মেহু দাঁড়িয়ে। হাতে তার একটা ল্যাপটপ, একটা ডেবিল মার্কা হাসি দিয়ে মেহু ঘরে ঢুকতে বলে উঠল, আমি জানতাম তুমি এ ঘরে আসো। তা হিয়া দেখো তো এদিকে, ওদেরকে চিনতে পারো কি না। হিয়া অবাক চোখে ল্যাপটপের স্ক্রিনে তাকাতে কেঁপে উঠল। তার আর বিহানের একটা ছবি জল জল করছে সেই স্ক্রিনে। হিয়ার সাথে দাঁড়িয়ে ছবিটা দেখছে উজান নিজেও।